হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আইএসসি সিলেবাসের দ্বাদশ শ্রেণীর পাঠ্য মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পটির যে ধারাবাহিক আলোচনা চলছে, আজ তার দ্বিতীয় ও শেষ পর্ব। এই গল্পের প্রথম খানিকটা অংশের ব্যাখ্যা আগের ভিডিওতে করা হয়েছে। আজকের আলোচনা শুরুর আগে আগের পর্বে কি হয়েছিল সেটা খুব সংক্ষেপে জেনে নেব, যাতে গল্পের কন্টিনিউয়েশন বজায় থাকে এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। এই গল্পটি রচিত হয়েছে 50-এর মন্বন্তরের পটভূমিকায়। শুরুতেই দেখা যায় এক মধ্যবিত্ত চাকুরিজীবী মানুষ মৃত্যুঞ্জয় একদিন অফিসে আসার পথে ফুটপাথে একজন মানুষকে না খেতে পেয়ে মরে যেতে দেখে। সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হয় তার মধ্যে। তার অফিসের সহকর্মী ও বন্ধু নিখিলের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে তার মধ্যে এই ঘটনার যে অভিঘাত দেখা দিয়েছিল সেই পরিচয় আমরা পেয়েছিলাম। তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পাতার একদম শেষ প্যারার প্রথম কিছুটা অংশ দিয়ে আগের দিন আমাদের পাঠ শেষ হয়েছিল। সেই জায়গাটি আমি একটু পড়ে নিয়ে আজকের অংশ শুরু করছি। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াছে কিছুই নেই এই জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না। ক্ষুধার অন্নের বদলে বরং সমিধে পরিণত হবে। এই পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম। আজকে তার পরের অংশ থেকে শুরু করছি। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে? খুব ইম্পর্টেন্ট লাইন। এই লাইনগুলি লেখকের চরম মার্ক্সীয় চিন্তাভাবনার প্রকাশ। মার্ক্সবাদী আদর্শ বলে যে বেঁচে থাকার ন্যূনতম যে সুযোগ সুবিধে, খাদ্য বস্ত্রের যে চাহিদা, তাতে প্রত্যেক মানুষের সমান অধিকার, জন্মগত অধিকার। সেই অধিকারকে যদি দান এবং করুণার মাধ্যমে পূরণ করা হয়, তবে মানুষের মন থেকে এই অধিকার বোধ চলে যাবে। ভিক্ষে নেওয়ার ও ভিক্ষে দেওয়ার এই অভ্যেস মানুষকে কিন্তু তার ন্যায্য অধিকার বোধ থেকে দূরে সরিয়ে দেবে। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। অসম্ভব গুরুত্বপূর্ণ লাইন, ভীষণ কঠিন লাইন, বুঝে নাও। রূঢ় বাস্তব নিয়ম হলো এটাই যে অন্নবস্ত্রের যে ন্যূনতম চাহিদা, সেটা সকল মানুষের ক্ষেত্রে সমানভাবে বন্টন হওয়া দরকার। কিন্তু সেটা যখন হচ্ছে না, তখন যাদের ক্ষমতা আছে তারা এটাকে পুণ্য বলে ভেবে যদি এদেরকে দান করে, যেটা আসলে প্রকারান্তরে একরকম ভিক্ষা দেওয়ারই নামান্তর, সেই দানকে যদি আধ্যাত্মিক দিকে নিয়ে যায়, আধ্যাত্মিক কেন না, সেটাকে পুণ্য, দান ধ্যানকে তো আমরা পুণ্য বলে মনে করি, এই পুণ্য অর্জনের একটা পথ বলে যদি একে দেখানো হয়, সেটা হবে বাস্তব নিয়মের একেবারে বিপরীত। সেটা হবে জগতের একটা চূড়ান্ত অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে যাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। চিতার আগুন দাউ দাউ করে জ্বলতেই থাকবে। তাতে যদি পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত প্রাণীকে আহুতি দেওয়া যায়, তাহলেও কিন্তু সে আগুন নেবে না। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল, ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা করে মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হাহুতাশ মন্তব্য করা হয়েছে। আবার সেই ব্যঙ্গের কষাঘাত। সেই মন্বন্তরের বিক্ষুব্ধ সময় সংবাদপত্রগুলিতেও তো সবসময় এই মন্বন্তরের এই বিভীষিকার খবরই থাকবে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু তাকে বিদ্রূপ করে কেন বলা হয়েছে? তার কারণ সংবাদপত্রগুলির যেখানে গর্জে ওঠার কথা যে কেন মানুষ আরো সচেতন হবে না, কেন তারা দাবি জানাবে না অন্যের, কেন সরকার থেকে এই
খাদ্যের বন্টন সুষম হবে না, এই যে মন্বন্তর, তার যে কারণ যুদ্ধকালীন পরিস্থিতি, তাও মানুষের সৃষ্ট, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল কিছু মানুষের অপরিসীম লোভ, কালোবাজারি। এই সব কিছু কারণ আসলে যুক্ত ছিল, যেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা দেশের সরকারের, যার বিরুদ্ধে গর্জে ওঠার কথা সংবাদ মাধ্যমের এবং সাধারণ মানুষের, তা না করে সংবাদ মাধ্যমগুলি কি নিয়ে ব্যস্ত রয়েছে? না, তারা ব্যস্ত রয়েছে যে এই নিরন্ন মানুষগুলি খাদ্যের অভাবে মরে যাওয়ার পরে তাদের দেহগুলির সদ্গতি করা হলো না, ভালোভাবে দেহগুলিকে সৎকার করা হলো না, যাতে তারা স্বর্গে যেতে পারে। অর্থাৎ এই যে একটু আগে বলা হলো রূঢ় বাস্তব নিয়মকে আধ্যাত্মিকতার মোড়কে অনিয়মে পরিণত করার কথা, সেটাই যেন এখানে আরও চোখে আঙুল দিয়ে লেখক বুঝিয়ে দিলেন। কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। মানি অর্ডারের ফর্মা নিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একতারা নোট রাখল নিখিলের সামনে। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। এই ঘটনার কয়েকদিন পরে তাদের মাইনের তারিখ এলো। নিখিলকে 3টে জায়গায় কিছু সাহায্য পাঠাতে হতো। সে ভাবছে এমন একটা প্রতিকূল পরিস্থিতিতে এই সাহায্য 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। এমন সময় মৃত্যুঞ্জয় তার ঘরে ঢুকে তার সামনে একতারা নোট রেখে দিল। বলাই বাহুল্য, সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মধ্যে একটা পরিবর্তন হয়েছে। সে সবসময় বিষণ্ণ হয়ে থাকে। সেই নোটগুলি দিয়ে মৃত্যুঞ্জয় বলে যে এটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবেই নিখিল প্রশ্ন করে যে আমি কেন? উত্তরে মৃত্যুঞ্জয় বলে যে সে পারবে না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। সমস্ত মাইনেটা? হ্যাঁ। বাড়িতে তোর 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। তা হোক, আমায় কিছু একটা করতেই হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমি আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা, তেমনি থমথম করছে। ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। তার এই অস্বাভাবিকতা যে ক্রমশ বাড়ছে বোঝা যায় নিখিলের সঙ্গে তার এই কথাবার্তায়। নিখিল তাকে বোঝানোর চেষ্টা করে যে এই টাকাতে তার বাড়ির 9 জন লোকের পেট চলে, তাতেও কুলিয়ে ওঠে না। কিন্তু মৃত্যুঞ্জয় সেসব আর ভাবার অবস্থায় নেই। সে বলে তাকে কিছু একটা করতেই হবে। সে ঘুমোতে পারছে না, খেতে পারছে না, এবং একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে সে ও তার স্ত্রী। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15 কুড়ি টিকতে পারবে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। এ অন্যায় নয়, অত্যাচার নয়। মরে তো মরবে না খেয়ে। তার মানসিক বিকার যে কত গভীরে চলে গেছে বোঝা যায় যে তার নিজের পরিবার, নিজের আপনজনদের সম্পর্কে এমন নিষ্ঠুর, এমন নির্মোহ মন্তব্য করতে দেখে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারোর। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। লেখক নিজেও ছিলেন একজন মার্ক্সবাদী, সমাজ সচেতন মানুষ। নিখিলের মুখ দিয়ে তিনি যে কথাগুলি বলাচ্ছেন সেই কথাগুলি কিন্তু মার্ক্সীয় চিন্তাভাবনারই ফসল এবং খুব যুক্তিসঙ্গতও বটে। এইভাবে শুধুমাত্র দান করে বা বলা যায় ভিক্ষা দিয়ে মানুষকে বাঁচানো যায় না। যেখানে দেশের অধিকাংশ মানুষ নিরন্ন থাকছে সেখানে এইভাবে এক আধজনের এই দানে কোনো সমস্যার সমাধান আসলে হয় না। কিন্তু তার বন্ধু যে এই কথাগুলি শোনার মতো বা বোঝার মতো অবস্থায় আর নেই সেটা নিখিল বুঝতে পারে। তাই মৃত্যুঞ্জয়কে এই কথাগুলি সে বলতে পারে না। তার বদলে বলে,
ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মরা বড় পাপ। নিখিলও যে দেশের এইরকম দুর্বিষহ অবস্থায় একেবারে নিষ্পৃহ হয়ে বসে নেই তা বোঝা যায়। সে বলে যে সে নিজেও যতদূর সম্ভব খাওয়া কাটছাট করে শুধুমাত্র বেঁচে থাকার জন্য যেটুকু খাওয়া প্রয়োজন সেটুকুই খাচ্ছে, কিন্তু সেইটুকু সে খাবে যদি যতদিন সে জোগাড় করতে পারবে। কারণ তার মতে নিজেকে না খাইয়ে মারা আর 10 জনকে খুন করে ফেলার চেয়ে কম বড় অপরাধ নয়, ওটা পাশবিক স্বার্থপরতা। উত্তরে মৃত্যুঞ্জয় বলে, কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। দেখো, এটাও একটা খুব কমন, একটা সাধারণ মনস্তত্ত্ব, যার আসলে মানসিক বিকৃতি ঘটছে, যে ভীষণভাবে তার স্বাভাবিক জীবন থেকে সরে আসছে, সে কিন্তু নিজে সেটা বুঝতে পারে না, বরং উল্টো দিকের কেউ যদি তাকে বোঝানোর চেষ্টা করে সেভাবে তারা সবাই ভুল, তারা পাগল, সে ঠিক। মৃত্যুঞ্জয় যখন নিখিলের এই মানসিকতাকে পাশবিক স্বার্থপরতা বলে, তখন বোধ করি তার মনে লাগে। সে তখন বলে যে এই স্বার্থপরতাটাই যদি দেশের মানুষকে শেখানো হতো, ওইরকম অখাদ্য গ্রুয়েল অর্থাৎ ওই জঘন্য অখাদ্য কুখাদ্য ভিক্ষে না দিয়ে তার বদলে যদি তাদের স্বার্থপর, অর্থাৎ এই স্বার্থপরতা তো প্রকৃত অর্থে স্বার্থপরতা নয়, এই স্বার্থপরতা সচেতনতা, মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার দাবি করার যে সচেতনতা, সেই সচেতনতা। আর সেটা যদি থাকতো তাহলে এমনভাবে গুদামে খাবার মজুদ থাকতো আর মানুষ না খেতে পেয়ে মরতো, এমন ঘটনা কিন্তু ঘটতো না, এবং সেটাই আসল সমাধান এরকম সমস্যার। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে এক সময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাথে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্নপ্রার্থীর ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে একই কথা বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতন ঝিমনো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। এই কথাগুলি আসলে নিখিলের মধ্যে দিয়ে লেখক আমাদের বোঝাতে চেয়েছেন এই পরিস্থিতিটা। এই যে এদের মুখে কোনো ভাষা নেই, কোনো প্রতিবাদ নেই, আসলে এটাই যে পাশবিক অত্যাচার। মানুষের সৃষ্ট এই অত্যাচারকে তারা যে প্রতিবাদ না করে, নিজেদের দাবি না জানিয়ে, মুখ বুজে শুধু ভাগ্যের দোহাই দিয়ে সব কিছু মেনে নিচ্ছে, এটাই সমস্যাকে আরও জটিল করে তুলছে। আর মৃত্যুঞ্জয়ও দিনে দিনে ঠিক এদেরই মতন হয়ে চলেছে। তার স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, তছনছ হয়ে গেছে তার সংসার। সে সারাদিন ধরে শুধু এদের সঙ্গে সঙ্গেই থাকে, এদেরকে লক্ষ্য করে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়েই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যে কথা বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে।
খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। খুবই স্বাভাবিক, বাড়ির যে একমাত্র রোজগেরে, বাড়ির যে অভিভাবক, তার যদি এমন মানসিক বিকৃতি ঘটে তাহলে বাড়ির অবস্থা যে শোচনীয় হয় তা সেটাই হয়েছে। এই যে দেখো, এখানে এই লাইনটি বলা হয়েছে, কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে। ভীষণ তাৎপর্যপূর্ণ লাইন, গুরুত্বপূর্ণ লাইন। কতখানি নির্মোহ দৃষ্টিভঙ্গিতে লেখক সেই সাংঘাতিক পরিস্থিতি তুলে ধরেছেন, যেখানে গ্রাম থেকে আসা মানুষগুলিকে উল্লেখ করা হচ্ছে শহরের আগন্তুক মানুষের জঞ্জাল। আসলে এই যে গ্রাম থেকে মানুষগুলি দলে দলে এসেছে একটু খাবারের প্রত্যাশায়, তারা তো শহরের পথে ঘাটে যত্রতত্র থাকছে, সেখানেই তাদের প্রাত্যহিক জীবনযাপন এবং সেখানেই তারা মরে পড়ে থাকছে। এ তো শহরের পরিবেশকে কলুষিত করছে, দুর্বিষহ করে তুলছে শহরের আকাশ বাতাসকে। তাই যত নিষ্ঠুর, যত কঠিন শোনা, আসলে এই মানুষগুলি ক্রমশ হয়ে উঠেছে শহরের আগন্তুক জঞ্জালের স্তূপ। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। বোঝা যাচ্ছে যে এই টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রীও কিন্তু আর স্বাভাবিক অবস্থায় নেই। স্বাভাবিক অবস্থায় কোনো মা এই সময় তার ছেলে মেয়েগুলি অনাহারে মরছে, তার একান্ত অবলম্বন যে সেই স্বামীর বন্ধু, তার কাছে তাদেরকে বাঁচানোর জন্য আর্জি জানায়, তার বন্ধুকে একটু স্বাভাবিক জীবনে ফিরে আসার আর্জি জানায়। তার বদলে সে শুধু তার বন্ধুকে একটু নজরে রাখতে বলছে। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন? নিশ্চয়ই। ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্যে সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলির কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গেছিলেন। বোঝা যাচ্ছে যে টুনুর মাও সেই একই পথের পথিক। যখন নিখিল বলে যে আপনি উঠে সংসারের হাল ধরুন, কারণ নিখিল সত্যি আর এটা দেখতে পারছিল না। সে মন প্রাণ দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু কিভাবে করবে? বাড়ির কর্তা গিন্নি দুজনেই যদি তাদের ছেলে মেয়েদের সম্পর্কে এমন উদাসীন হয়ে যায়, তারা অনাহারে মরছে দেখেও তাদের কোনো হেলদোল থাকে না, তারা সেই এক কথা, সেই ফুটপাথের মানুষগুলির কথা ভেবে চলে, কোনো সমাধান তাতে হবে না জেনেও, তাহলে নিখিল কি করতে পারে? অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। টুনুর মা কিন্তু তখনও তার স্বামীর এই পরিণতির কারণটা বুঝতে পারছেন। তিনি বুঝতে পারছেন যে মৃত্যুঞ্জয় কিছু করতে পারছে না, সর্বস্ব বিলিয়ে দিয়ে, এমনকি নিজের সংসার, নিজের স্বাভাবিক জীবন একেবারে তছনছ করে দিয়েও সে কিছু করতে পারছে না। এই হতাশাই তাকে গ্রাস করেছে। নিখিলও বোঝে যে তারও আর কিছু করার নেই, তাই তার মুখ কালো হয়ে যায়, সে চুপচাপ শুনে যায়। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিগুলোকে নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখলেই টের পাওয়া যায় সে কথার মানে আর সে বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। এই যে তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট লাইন। আর ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়, এই লাইনটিও খুব ইম্পর্টেন্ট। লাইনগুলি তুলে দিয়ে প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা আসতে পারে, পরে আলোচনা করে দেব। এরপরে
যা ঘটার সেটাই ক্রমশ ঘটতে থাকে খুব দ্রুত। মৃত্যুঞ্জয় আর অফিসে যায় না, নিখিল তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। সে অফিসের পরে অনেকটা সময় মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটায়। বোঝা যাচ্ছে নিখিল কতখানি ভেতরে ভেতরে তার বন্ধুর এই অবস্থার জন্যে অস্থির হয়ে পড়ছে, সে কতখানি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বন্ধুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, তার সংসারটাকে বাঁচাতে। সে বুঝতে পারছে যে যুক্তি দিয়ে আর মৃত্যুঞ্জয়কে স্বাভাবিক অবস্থায় ফেরানো যাবে না, ফলে সে নিজের আগের যুক্তিগুলি খণ্ডন করে তাকে এর উল্টো কথা শোনায়, কিন্তু কোনো কিছুই আর মৃত্যুঞ্জয়ের মনে রেখাপাত করে না। ক্রমে নিখিলকেও হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঠেকে যায়। ছোট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাথে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। মৃত্যুঞ্জয় একেবারেই বদ্ধ উন্মাদ হয়ে যায়। সে তার এতদিনকার অর্জিত শিক্ষা, জীবনধারা সব কিছু একেবারে ভুলে গিয়ে সে ওই গ্রাম থেকে আসা নিরন্ন মানুষগুলির মতোই একটা ন্যাকড়া জড়ানো অবস্থায় হাতে একটা মগ নিয়ে সেও ওই ভিখিরির দলে লাইন দিয়ে তাদেরই ভাষায় বলে, গা থেকে এইছি, খেতে পাইনি, খেতে দাও। এখানেই এই গল্পের সমাপ্তি। গল্পের যে মূল সুর তা হলো রিলিফের মধ্যে এই দেশজোড়া সমস্যার সমাধান হয় না। সমাধানের পথ খুঁজতে হলে যেতে হয় অনেক গভীরে, বুঝতে হয় কেন এই সমস্যার সৃষ্টি, কেন বারবার দুর্ভিক্ষ আসে, কেন দেশে খাবার মজুদ থাকতেও লক্ষ লক্ষ মানুষ এমন নিরন্ন অবস্থায় থাকে। আর সেই সঙ্গে গড়ে তুলতে হয় সমষ্টিগত সচেতনতা, যে সচেতনতা ক্ষমতাবান, লোভী, স্বার্থপর ও নিষ্ঠুর কিছু মানুষের মুখোশ টেনে খুলে দিয়ে নিজেদের অন্নবস্ত্রের দাবি জানাবে, প্রয়োজন হলে কেড়ে নিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করবে। এমন ব্যষ্টি চেতনা বা ব্যক্তিগত প্রচেষ্টার বদলে সমষ্টি চেতনা বা সমষ্টিগত প্রয়াসই আসলে সমাধানের পথ। একথাই লেখক বুঝিয়েছেন এই গল্পের মধ্যে দিয়ে। পরবর্তীকালে এই গল্পের প্রশ্নোত্তরও তোমাদের কাছে নিয়ে আসব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।